14 বছরের এই বাচ্চা মেয়েটিকে তার বাবা কিছু টাকার জন্য একটি পতিতালয় বিক্রি করে দেয়। এরপর তার সাথে ঘটতে শুরু করে একের পর এক নির্মম ঘটনা। সমাজের উচ্চপদস্থ সব লোকেরা মেয়েটিকে ভোগ করতে শুরু করে। মেয়েটি এই অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে নিজেই লড়াই করতে শুরু করে। আর এখন কথা হচ্ছে এই মেয়েটি কি পারবে পতিতালয় থেকে বেরিয়ে আসতে? আর পারলেও বা সেটা কিভাবে? জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। এই গল্পটি শুরু হয় 14 বছরের একটি মেয়েকে নিয়ে, যার নাম ছিল লক্ষ্মী। তাকে চিন্না নামের একজন ছেলে কিছু মেয়েদের সঙ্গে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে। যাবার পথে সকল মেয়েদেরকে একটি জায়গায় নামানো হয়। সেই সময় চিন্নার দাদা রেড্ডি সেখানে চলে আসে। রেড্ডি সেখানে সকল উপস্থিত মেয়েদেরকে দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করে। সে তাকে বলে সে লক্ষ্মীকে এখানে কেন এনেছে। আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়স ছিল কম। এরপর রেড্ডি লক্ষ্মীকে তার গাড়িতে উঠে বসতে বলে আর তাকে জানায় যে বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনে লক্ষ্মীর সাথে সাথে রেড্ডির গাড়ির ভিতরে উঠে বসে। এরপর লক্ষ্মীকে রেড্ডির বাড়িতে নিয়ে আসে এবং সে আমাকে বলে লক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে। এরপর থেকে লক্ষ্মী সেখানে বড় হতে শুরু করে আর সে সেখানে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল এবং ধীরে ধীরে তার সবকিছু সেখানে ভালো লাগতে শুরু করে। এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায়। লক্ষ্মী আমার সাথে বাড়ির যাবতীয় কাজকর্ম করে দেয়। এরপর থেকে আম্মা লক্ষ্মীর অনেক খেয়াল রাখে। কিছুদিন পরে একটা ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দেয়। লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করে এটা কিসের ইঞ্জেকশন। ডাক্তার বলে তুমি অনেক দুর্বল, এই জন্য তোমাকে একটা এনার্জির ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপর একদিন আম্মা লক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল, তখনই হঠাৎ করে রেড্ডি চলে আসে এবং লক্ষ্মীকে টেনে একটি রুমে নিয়ে যায়। লক্ষ্মী তার কাছে অনেক হাত জোর করে, কিন্তু তবুও রেড্ডি তাকে জোর করে রেপ করে দেয়। এই কারণে লক্ষ্মীর অনেক যন্ত্রণা হতে থাকে। এরপর রেড্ডি ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে আম্মা আগে থেকেই তার জন্য গরম জল করে রেখেছিল, যা দেখে লক্ষ্মী বুঝে যায় যে আম্মা আগে থেকে সবকিছু জানতো। এদিকে রেড্ডির যখন কাজ হয়ে গিয়েছিল তখন চিন্না লক্ষ্মীকে নিতে আসে। লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মা তাকে বলে আমাকে ক্ষমা করে দিস মা। কিন্তু এখানে আমরা দেখতে পাই লক্ষ্মী তার সাথে কোনো কথাই বলে না। এরপর চিন্না নামের লোকটা লক্ষ্মীকে ধর্মবিলাস গার্ল হোস্টেলে নিয়ে আসে, যেটা কিনা মূলত রেড্ডি পরিচালনা করত। আর এটা গার্ল হোস্টেল শুধু নামেই ছিল, আসলে ভিতরে ভিতরে এটি ছিল একটি পতিতালয়। চিন্না সেখানে লক্ষ্মীকে নিয়ে আসে এবং জ্যোতি নামের একজন মহিলাকে বলে লক্ষ্মীকে রেডি করতে। এরপর জ্যোতি লক্ষ্মীকে একটি রুমে নিয়ে যায় আর সেই রুমে স্বর্ণা নামের একজন মেয়ে ঘুমিয়েছিল। আর সে তখন লক্ষ্মীকেও সেখানে ঘুমিয়ে যেতে বলে, কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে। এরপর লক্ষ্মী যখন ঘুম ভেঙে যায় তখন সে দেখে স্বর্ণা রেডি হচ্ছে। এদিকে সেখানে জ্যোতিও চলে আসে আর লক্ষ্মীকে রেডি হতে বলে, কিন্তু লক্ষ্মী তাকে বলে দেখছো না আমি খাচ্ছি। তখন জ্যোতি রেগে গিয়ে লক্ষ্মীকে একটা থাপ্পড় মারে আর বলে এটা তোমার বাবার হোটেল না, যে তুমি যেটা বলবে সেটাই হবে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও। এরপর লক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায়, কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছে। এই কথা জিজ্ঞাসা করলে জ্যোতি তাকে বলে পুরুষদের সাথে শোবার জন্যই তোমাকে রেডি হতে বলা হয়েছে। এটা শুনে লক্ষ্মী ভয়ে ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না। সে তাকে বলে আগেরবার তার গোপনাঙ্গে অনেক ব্যথা হয়েছিল। তখন জ্যোতি তাকে একটা ক্রিমের কৌটো দিয়ে বলে এটা যদি ব্যবহার করো তাহলে তোমার কষ্ট কম হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যোতি একজন লোককে লক্ষ্মীর ঘরে নিয়ে আসে। লক্ষ্মী লোকটিকে দেখে ভয় দৌড়ে পালাতে যায়। তখন জ্যোতি লক্ষ্মীকে বোঝায় তুমি যতই ভয় পাবে লোকটা ততই মজা পাবে। তুমি কি চাও যে লোকটি তোমাকে নিয়ে মজা পাক? লোকটি চলে গেলে স্বর্ণা লক্ষ্মীকে বলে তুমি স্নান করে নাও। এরপর লক্ষ্মী স্নান করতে গেলে দেখে তার আশেপাশে কেউ নেই, তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। এরপর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশকে বলে, কিন্তু পুলিশ তার কোনো কথাই গুরুত্ব না দিয়ে তাকে আবারও চিন্নার হাতে তুলে দেয়। এরপর চিন্না তাকে নিয়ে আবারও পতিতালয়ে ফিরে আসে। চিন্না তখন বলে লক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ আছে তার কাছে পাঠাও। এরপর স্বর্ণা এবং লক্ষ্মী রেডি হলে স্বর্ণা তাকে একটা ড্রিঙ্কস দেয়। এটা খেয়ে দুজনে বাইরে আসলে স্বর্ণা তাকে শেখায় যে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়। এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে, সে দেখতে অনেক বয়স্ক ছিল। লোকটি চলে যাওয়ার পর লক্ষ্মীর কাছে আরো দুজন কাস্টমার আসে। এরপর তারা চলে গেলে লক্ষ্মী অনেক কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় এই পতিতালয়ে একজন মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এটা দেখে লক্ষ্মী আরো ভয় পেয়ে যায়। যাই হোক এভাবে লক্ষ্মীর দিনগুলো চলতে থাকে। এরপর সেই হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আসে। মেয়েদের জন্য সে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে। লক্ষ্মীকে নতুন দেখে সে একটি চকলেট উপহার দেয় এবং তার সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে লক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানেই থাকতে শুরু করে এবং সে মনে মনে এই জায়গাটিকে তার বাসস্থান হিসেবে মেনে নেয়। আর এভাবেই তাদের সবার দিনগুলো হাসি খুশি ভাবে চলতে থাকে। এরপর একদিন চিন্না পতিতালয়ে আসে এবং লক্ষ্মী স্বর্ণা আরেকটা মেয়েকে নিয়ে একটা বাড়িতে আসে। সেখানে তাদের কাজ ছিল একজন বৃদ্ধ লোককে খুশি করতে হবে। এরপর চিন্নার কাছে একটা কল আসলে সে দূরে গিয়ে কথা বলতে থাকে। আর এই সুযোগে লক্ষ্মী ওয়াশরুমে যাবার বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর চিন্না ফিরে আসলে লক্ষ্মীকে কোথাও দেখতে পায় না। সেই জন্য তাদেরকে জিজ্ঞাসা করে লক্ষ্মী কোথায়। মেয়েগুলো তাদেরকে বলে লক্ষ্মী তো একটু আগে ওয়াশরুমে গিয়েছে, কিন্তু চিন্না বুঝে যায় যে সে পালিয়েছে। এরপর
এরপর চিন্না একটি অস্ত্র নিয়ে লক্ষ্মীর পিছনে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সে লক্ষ্মীকে ধরে ফেলে আর সেই অস্ত্রে থাকা লোহাগুলো লক্ষ্মীর পায়ে বসিয়ে দেয়। এরপর তারা আবারও লক্ষ্মীকে নিয়ে পতিতালয়ে ফিরে আসে আর তার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায়। জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে, কিন্তু চিন্না তাতে কোনো মতেই রাজি হয় না। আর লক্ষ্মীর এতটা খারাপ অবস্থা তো চিন্না তাকে দিয়ে খারাপ কাজ করাতে বলে। বন্ধুরা, তোমরা একবার ভাবতে পারছো এই চিন্না নামের লোকটা কতটা জঘন্য। পরের দিন রেড্ডির জন্মদিন ছিল, তাই সে পতিতালয়ে এসে সবার সাথে এটা পালন করে আর সে সকল মেয়েদেরকে কিছু না কিছু উপহার দেয়। এরপর রেড্ডি লক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতি তাকে তার রুমে নিয়ে যায় এবং তার পায়ের ক্ষতস্থানগুলো দেখায়। এটা দেখে তো রেড্ডি অনেক রেগে যায় এবং সে চিন্নাকে অনেক মারধর করতে থাকে। এর মধ্যে উমা এবং আগের রাতে কাস্টমার সেজে আসা সেই লোকটি তাদের সাথে একজন পুলিশ অফিসার নিয়ে আসে। এবার পুলিশ অফিসার তাকে বলে, এখানে আপনি মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে আপনার নামে থানায় কমপ্লেন এসেছে। রেড্ডি বলে, এসব মিথ্যে কথা, আপনি এখানে এমন কোনো কিছু পাবেন না। তখনই গত রাতে কাস্টমার সেজে আসা লোকটা জানায় কালকে সে রুমে ক্যামেরা রেখে গিয়েছিল। এরপর পুলিশের রেড্ডির সাথে যত লোক ছিল তাদেরকে ধরে থানায় নিয়ে আসে। এরপর ওই লোকটি লক্ষ্মীর রুমে যে ক্যামেরাটা রাখা ছিল সেটিকে নিয়ে যায় আর সেই সাথে সে জ্যোতিকেও ধন্যবাদ জানায়, কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ জ্যোতিও জানতো। এরপর জ্যোতি লক্ষ্মীর কাছে আসে, তখন সে উঠে বসে। সে মনে করে হয়তো আবারও কোনো কাস্টমার এসেছে, তাই সে তার জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে থামিয়ে বলে, এখন থেকে এসব আর আমাদেরকে করতে হবে না। এরপর জ্যোতি, লক্ষ্মী এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে, কারণ সে একটা এনজিও চালাতো আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপর ধীরে ধীরে স্বর্ণা এবং জ্যোতি লক্ষ্মীর সেবা করে তাকে সুস্থ করে তোলে। এরপর একদিন লক্ষ্মী মোহনকে দেখে ভয় পায় আর সে জ্যোতিকে বলে, ওই লোকটি তো একদিন আমার রুমে এসেছিল। তখন জ্যোতি তাকে বোঝায়, ওই লোকটি তো আমাদেরকে নরক থেকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে। এদিকে চিন্নার রেডি জেল থেকে ছাড়া পায়। তারা আবারও নতুন করে দুজনে পতিতালয় চালু করে। জ্যোতি লক্ষ্মীর কাছে আসে বিদায় নিতে আর বলে, আমাকে ওখানে যেতেই হবে, কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা ওখান থেকে আসতো। তাই লক্ষ্মী, তুমি ভালো থেকো, মোহনবাবু তোমার খুবই খেয়াল রাখবে। এদিকে জ্যোতি আবারও পতিতালয়ে ফিরে গেলে চিন্না তাকে রাখতে চায় না। জ্যোতি বলে, এই পতিতালয়টি যদি চালাতে হয় তাহলে আমাদের একে অপরের প্রয়োজন পড়বে। এটা শুনে চিন্না জ্যোতিকে মারতে আসে এবং বলে, এখানে তোর মেয়েকেও নিয়ে আয়। জ্যোতি বলে, তুই আমাকে মারলে মারতে পারিস, কিন্তু এখানে আমার মেয়েকে টানবি না। যাই হোক, কিছুদিন পর মোহনের আশ্রম থেকে প্রত্যেকটা মেয়ে আবারও পতিতালয়ে ফিরে আসে, শুধুমাত্র স্বর্ণা এবং লক্ষ্মী সেখানে থেকে যায়। এদিকে স্বর্ণাও পতিতালয়ে যেতে চায়। লক্ষ্মী তার কাছে এই কারণটা জানতে চাইলে স্বর্ণা তাকে বলে, আমি তো এই কাজটা ভালো পারি। সে লক্ষ্মীকে আরো বলে, ঝুড়ি বানিয়ে আমি এখানে ভিখারিদের মতন থাকতে পারবো না, আর শরীর বিক্রি করা ছাড়া তো আমি আর কোনো কাজও পারি না, তাই আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে স্বর্ণা বড় পতিতালয়ে ফিরে যায়। এরপর মোহন এসে লক্ষ্মীকে বলে, সবাই তো একে একে চলে গেল, তুমি এবার কি করতে চাও? লক্ষ্মী বলে, ওরা অনেক খারাপ মানুষ, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। তখন মোহন তাকে বলে, তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে। লক্ষ্মী বলে, আমি দরকার হলে তাই করব, প্রয়োজন হলে আমি কোর্টে যাব, তা ওদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এরপর মোহন লক্ষ্মীকে তার উকিল বন্ধুর কাছে নিয়ে যায়। তখন অবিনাশ তাদেরকে জিজ্ঞাসা করে, রেড্ডি এর আগে কতবার বেঁচে গিয়েছিল? মোহন তাকে বলে 4 বার। এটা শুনে অবিনাশ বলে, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, কারণ এই কেসটা লড়ে আমাদের কোনো লাভ নেই। তাছাড়াও আমি কোনো বাচ্চা মেয়ের উপর ভরসা করে এই কেসটা নিতে পারি না। আমি অনেক কষ্ট করে সব প্রমাণ জোগাড় করলে এই মেয়েটি শেষ পর্যন্ত মামলা থেকে সরে যাবে। আর ঠিক তখনই লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে, আপনি এগিয়ে যান, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। অবিনাশ তখন লক্ষ্মীর এই কথা শুনে কেসটা লড়ার জন্য রাজি হয়। প্রথম দিন লক্ষ্মী কোর্টে আসলে চিন্না তাকে ভয় দেখানোর চেষ্টা করে। লক্ষ্মীকে কোর্টে তোলা হলে অবিনাশ তার কাছে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কে সবকিছুই জানতে চায়। এখানে লক্ষ্মী বলে, ধর্মবিলাস আসলে একটি পতিতালয়, সেখানে মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে তাদের দিয়ে নোংরা ব্যবসা করানো হয়। এরপর রেড্ডির উকিল তাকে জিজ্ঞাসা করে, তোমাকে নিয়ে সেখানে কি কি করা হয়েছিল? রেড্ডির উকিলের জবাবে লক্ষ্মী বলে, চিন্না আমাকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সাথে নোংরা কাজ করতে বাধ্য করত। উকিল বলে, তুমি এই বয়সে এই ব্যাপারে কি বোঝো? যাই হোক, তুমি রেড্ডির বাড়িতে কি করছিলে? লক্ষ্মী বলে, আমি তার বাড়িতে মাত্র 3 সপ্তাহের মতন ছিলাম, আর সে প্রথম আমার ভালোভাবেই খেয়াল রেখেছিল, কিন্তু একদিন সুযোগ বুঝে সে আমাকে জোর করে রেপ করে দেয়। এরপর রেড্ডির উকিল বিচারকের কাছে বলে, ধর্মবিলাস একটি মেয়েদের আশ্রয়স্থান, এখানে পালিয়ে যাওয়া এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয়। এটা মূলত একটা চ্যারিটি বা সংস্থার মাধ্যমে চালানো হয়, সুতরাং রেড্ডির মতন এরকম ভালো মানুষের উপর শুধু শুধু দোষারোপ করা হচ্ছে। এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না। অন্যদিকে চিন্না মোহনকে শাসাতে থাকে। পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয়। একটা ভিডিওতে দেখানো হয় মোহনের থেকে চিন্না টাকা নিচ্ছিল। মোহন তখন বলে, ওই দিন আমি কাস্টমার সেজে ওখানে গিয়েছিলাম আর আমি আমার হাইপেনের মাধ্যমে এতটুকুন রেকর্ড করতে পেরেছিলাম, কিন্তু ভিডিওতে শুধুমাত্র চিন্নাকেই দেখানো হচ্ছিল। চিন্নার মেয়েদেরকে কাজে পাঠানোর আগে তাদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়ার ভিডিও হয়তো এটা। এরপর মোহন এবং অবিনাশ বলে, আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে হবে, যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই সময় লক্ষ্মী বলে, আমরা তো কোর্টে
একটা ভিডিও দেখিয়েছি। মোহন বলে এই ভিডিওটা সেই ভিডিওটা না, কিন্তু এখানে লক্ষ্মী এই কথা শুনে একটু অবাক হয়ে যায়। তবুও সে ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয়। কোর্টের কার্যক্রম শুরু হলে সেই ভিডিওটি দেখানো হয়। আর এখানে দেখা যায় লক্ষ্মীর অসুস্থতার সময়ে তার রুমে 7 জন কাস্টমার পাঠানো হয়েছিল। এরপর অবিনাশ বলে, বিচারক আপনি যা দেখছেন এটা মূলত একটি পরিকল্পিত রেপ, আর এই সময়টায় লক্ষ্মী খুবই অসুস্থ ছিল। এরপর কোর্টের বিরতির সময় অবিনাশ লক্ষ্মীকে বোঝাতে থাকে। সে বলে, এটা তোমার কাছে শেষ সুযোগ, তোমার সাথে ঘটে যাওয়া সবকিছু তুমি বলে দেবে। এরপর পুনরায় কোর্টের কার্যক্রম আবারও শুরু হয়। লক্ষ্মী জজকে বলে, আমার বাবা একজন কর্পোরেটর মহিলার কাছে 300 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয়। সেই মহিলা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। এরপর রাধা লক্ষ্মীকে চিন্নার কাছে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। লক্ষ্মী সেখান থেকে পালানোর চেষ্টা করলে চিন্না তাকে ধরে ফেলে। লক্ষ্মীর সমস্ত বয়ান শুনে জর্জ রাধাকে কোর্টে উপস্থিত করতে বলে। এরপর রাধা তাদেরকে বলে, আমি বলেছিলাম না এসবে যেন আমার নাম কখনোই না আসে, আর এই মেয়েটা যত টাকা চায় তাকে তত টাকা দিয়ে দাও। এরপর দেখা যায় রেড্ডি সেই আশ্রমে আসে এবং লক্ষ্মীর সাথে দেখা করে। লক্ষ্মীর হাত ধরে রেড্ডি ক্ষমা চায় আর অনেক কান্নাকাটি করে তার থেকে সবকিছু লুকাতে বলে, কিন্তু লক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে, তাই সে তার হাত ধুয়ে সেখান থেকে চলে যায়। রেড্ডি ফোন করে সবকিছু রাধাকে জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় লক্ষ্মীর 2 ছোট বোনকে উমা সেখানে নিয়ে এসেছে। এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয় এবং তার বোনদেরকে জড়িয়ে ধরে। ওই দিন রাতে আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর বলে, মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তখন লক্ষ্মী তাকে জানায়, আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না। আর তখনই আম্মা বলে, আমি তোমাকে এই কেসে সাহায্য করতে পারি। যেই ডাক্তারটা লক্ষ্মীকে ইঞ্জেকশন দিতে এসেছিল তার ব্যাপারে আম্মা তাকে সবকিছু জানিয়ে দেয়। পরের দিন কোর্টে অবিনাশ সেই ডাক্তারটিকে সাক্ষী হিসেবে ডাকে। এরপর ডাক্তারকে কাঠগড়ায় তোলা হয়। অবিনাশ তাকে জিজ্ঞাসা করে, আপনি লক্ষ্মীকে কোন ধরনের ইঞ্জেকশন দিয়েছিলেন? সে বলে, আমি তাকে এস্ট্রোজেন ইঞ্জেকশন দিয়েছিলাম। আর এই ইঞ্জেকশন মূলত অপ্রাপ্ত বয়সের মেয়েদেরকে মহিলাতে রূপান্তরিত করতে খুব দ্রুত সাহায্য করে। অবিনাশ তাকে তখনই জিজ্ঞাসা করে, আপনি এটা কার কথায় করেছিলেন? এই কাজটা করতে আপনাকে কে বলেছিল? তখন সে জানায়, আমি রেড্ডির কথা এসব করেছি। অবিনাশ তাকে আরো প্রশ্ন করে, আপনি রেড্ডির কোন কোন চিকিৎসা করেছিলেন? তখন ডাক্তার জানায়, আমি রেড্ডির এইডস রোগের চিকিৎসা করেছিলাম। অবিনাশ বলে, এইডস রোগের সাথে রেড্ডির কিসের সম্পর্ক? ডাক্তার তখন জানায়, ধারণা করা হয় এই রোগ মূলত কোনো কুমারী মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলে খুব দ্রুত এটা মানুষের শরীরে ছড়াতে পারে। আর এই সমস্ত কথা শুনে জজ বলে, এই কেসের পরবর্তী সিদ্ধান্ত আমি আগামী দিনে শোনাবো। এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করে, কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা রাখা হয়েছিল। এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে আসে। তার মেয়ে আশাকে নিয়ে এসে সবকিছু জানিয়ে দেয় যে তার মা কি কাজ করে বেড়ায়। এসব শুনে আশা তার মায়ের উপর অনেক অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপর চিন্না জ্যোতিকে একটি খাটের উপর বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য তার গোপন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছাকা দিতে থাকে। তাকে 4000 টাকা দিয়ে কেসটি থেকে তার নামটি উঠিয়ে দিতে বলে। লক্ষ্মী তখন রাধার ফাঁদে পা না দিয়ে তাকে টাকাটা ফেরত দিয়ে দেয়, কারণ রাধা একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের ক্ষতি কিভাবে করতে পারে। এদিকে জ্যোতি এত আঘাত পাওয়ার পরে সে চিন্নার গোপনাঙ্গ কেটে ফেলে, যার জন্য চিন্না সেখানেই মারা যায়। আর এখানে আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্য জেনে গিয়েছিল। এরপর সে চিন্তা করে সে কিভাবে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে, সে কিভাবে তার এই মুখ তার মেয়েকে দেখাবে। আর এই লজ্জা থেকে সে নিজের হাতের শিরা কেটে সেখানেই মারা যায়। পরের দিন জ্যোতির মৃত লাশ দেখে সব মেয়েরা কান্না করে। এরপর কোর্টে জজ রায় দেয় এবং দোষীদেরকে 10 বছরের জেল দিয়ে দেয়। আর লক্ষ্মীকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আরো বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে। জর্জের এই রায় শুনে সকল মেয়েরা খুশি হয়ে যায়। মুভি শেষে দেখা যায় লক্ষ্মীকে সাংবাদিকরা বলছে, তুমি তো আমাদের আইডল হয়ে গেছো। এখানে লক্ষ্মী এই কথাগুলো শুনে অনেক খুশি হয়। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।